গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সঙ্গে যে প্রতারণা করেছেন তার জন্য অবশ্যই আমরা তার সরাসরি সমালোচনা করি। বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে। কারণ তিনি ৩টা দলকে প্রতিষ্ঠা করে যাচ্ছেন, এই ক্যাটাগরি করে দিয়ে যাচ্ছেন, আর আমরা বি ও সি ক্যাটাগরি হয়ে গেছি। নুরু অভিযোগ করেন, এখানে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের পরামর্শ সরকার নিতে পারে, যে কোনো সময় তাদের সঙ্গে বসতে পারে, কিন্তু জামাত এনসিপিকে কিভাবে একই ক্যাটাগরি করে যাচ্ছে এটাই সবচেয়ে বড় অন্যায়। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিক এহসান মাহমুদের বিচার, সংস্কার ও নির্বাচন অন্তর্বর্তী আমলে বাংলাদেশ বই প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নূর বলেন, আমরা আন্দোলন করেছি দেশের জন্য, কোনো পদ, পদবি বা ক্যাটাগরির জন্য নয়। অথচ এখন দেখা যাচ্ছে যারা অন্যায়ের বিরুদ্ধে রক্ত দিয়েছে তারা বি সি ক্যাটাগরিতে, আর জামাত এনসিপিকে রাখা হচ্ছে এই ক্যাটাগরিতে। এটা অন্যায়, এটা প্রতারণা। জানুয়ারিতে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, ফেব্রুয়ারির জন্য অপেক্ষা করার দরকার নেই। নির্বাচন যত দেরি হবে তত বিচার আর সংস্কার নিয়ে গোলমাল বাড়বে, তাই নতুন বছরের প্রথম মাসে নির্বাচন হওয়া উচিত। জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনে আমরা যারা নেতৃত্ব দিয়েছিলাম, সকল রাজনৈতিক দল সমূহ সবাই কিন্তু বিচার চাচ্ছি এবং বিচারের দাবিতে শুরু থেকেই জোরালো আমাদের অবস্থান ছিল। কিন্তু দুঃখজনক যে গত 1 বছর প্লাস সময়ে বিচারের ক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত অগ্রগতি আমরা লক্ষ্য করি নাই। আপনারা শুনেছেন পত্রপত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়েছে যে 3 জন বিচারপতির কাছে প্রধান বিচারপতি সম্ভবত জানতে চেয়েছেন যে তাদের 3 জনের কোর্ট থেকে অনেকগুলো জামিন হয়েছে। যেমন আমরা শুনেছি একজন বিচারপতির কোর্ট থেকে 4 ঘন্টায় 800 জামিন হয়েছে। এখন বিচার বিভাগ নিয়ে প্রশ্ন তোলা যাবে না, কথা বলা সাধারণ মানুষ উচিত না, আমরা সেটা রেসপেক্ট করি, কিন্তু যেখানে যৌক্তিক জায়গা সেই বিষয়টাতে তো আমাদের অ্যাড্রেস করতে হবে। প্রথম আলো সহ বেশ কয়েকটি গণমাধ্যমে কিছুদিন আগে যে প্রকাশিত হয়েছিল, এই জুলাই গণ অভ্যুত্থানের মামলায় গ্রেপ্তারকৃতদের 42,000-এর মধ্যে 74%-ই আপনার জামিন হয়েছে। এখানে আমাদের সামনে বসা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো একটা পার্টির সিনিয়র লিডার, একবারেই বাংলাদেশের সব শ্রেণীর মানুষের কাছে মোটামুটি তার ব্যক্তিত্ব এবং তার রাজনৈতিক ক্যারিয়ারের কারণে সমাদৃত। তাকে আমরা দেখেছি যে 28শে অক্টোবর, গতকালকে যে ভয়ানক 28শে অক্টোবর গিয়েছে, 2023 সালের 28শে অক্টোবর একটা শান্তিপূর্ণ আন্দোলনকে কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীর পৃষ্ঠপোষকতায় নস্যাৎ করে দেওয়া হয়েছিল, এবং সেই আন্দোলনে এই আন্দোলন বানচাল করারই প্ল্যান ছিল পুলিশ হত্যা করা। তারা হত্যা করেছে। সেই মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির সিনিয়র নেতারা জেলে গেলেন এবং তিনি 1 নম্বর আসামি ছিলেন। তাদের শারীরিক কন্ডিশন বিবেচনায় জামিনও দেওয়া হয় নাই এবং তার বের হতেও আপনারা দেখেছেন সে অক্টোবরে গ্রেপ্তার হয়ে ফেব্রুয়ারিতে 4 মাস। তার মধ্যে সিনিয়র লিডার পার্টির সেকেন্ড ম্যান, তারাও 4 মাস একটা ভিত্তির মামলায়, মূলত সেটা নির্বাচন করার জন্য এই মামলাগুলো দেওয়া হয়েছিল। তো 7ই জানুয়ারি নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে ছেড়ে দিতে পারত, দেওয়া হয়নি। এবং আদালতকে কিভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য, আপনারা জানেন। এই গণ অভ্যুত্থানের স্ক্রিপ্টকে ধারণ করে অন্তত এই গণহত্যায় যারা জড়িত, এই ফ্যাসিবাদী শাসনের সাথে যারা জড়িত, তারা কারাগারে থাকবে, তাদের একটা দৃশ্যমান পানিশমেন্ট হবে, এটা তো আমরা প্রত্যাশা করতে পারি। সেখানে কিভাবে 4 ঘন্টায় 800 মামলার জামিন হয়? আমাদের বিচারক মহোদয়দের কাছে আমাদের প্রশ্ন, যেটা প্রধান বিচারপতি, আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখলাম যে তিনি এই বিষয়টি খোঁজ খবর নিচ্ছেন যে 3 জন বিচারপতির বিষয়ে। তো বিচারের কথা আমরা বলছি যে এহসান ভাই যেটা হেডলাইন করেছিল, লিখেছিল যে 1 বছরে অগ্রগতি নেই। অগ্রগতি হবে কিভাবে? বিচারালয় থেকে শুরু করে সচিবালয়, সামরিক বাহিনী থেকে প্রশাসন, কয়েকটা জায়গা থেকে আমরা আসলে প্রকৃত অর্থে যারা ফ্যাসিবাদের সহযোগী ছিল, ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা করেছিল, আমরা মুক্ত করতে পেরেছি। বিচার কি শুধু যারা রাজপথে আমাদের উপরে আক্রমণ করেছে তাদের হবে? শুধু গণহত্যায় যারা আপনার সরাসরি অংশগ্রহণ করেছে তাদের হবে? এই
দানবকে যারা তৈরি করেছে, ব্যবসায়ী শ্রেণী, এবং এই দানবকে তৈরি করে যারা লুটপাট করেছে, তাদের বিচার হবে না? এই সরকারের 111 সরকার অন্তত আমরা দেখেছিলাম দুর্নীতির বিরুদ্ধে এক শক্ত অবস্থার শুরুর দিকে ছিল। এই সরকারের আমলে বলেন যে এই ধরনের কয়টা অভিযান পরিচালিত হয়েছে, কয়টা দেশের চিহ্নিত দুর্নীতিবাজ লুটেরাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বরঞ্চ আমরা দেখি যে অর্থ পাচারকারী, স্বর্ণ চোরাচালানি, তারাও জামিনে বের হয়ে যাচ্ছে। কিছু আগে আপনারা জানেন যে ডায়মন্ড ওয়ার্ল্ডের আপনার মালিক ছিলেন দিলীপ আগারওয়াল নামে, তার বিরুদ্ধে স্বর্ণ পাচার থেকে শুরু করে চোরাচালান এমন হেন অভিযোগ নাই, তিনি জামিনে বের হয়ে গিয়েছেন। কিভাবে জামিনে বের হচ্ছে খোঁজ দিয়ে গেলে দেখা যাচ্ছে যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এই ক্ষেত্রে তাদের পক্ষে দাঁড়াচ্ছেন, সমর্থন করছেন। এবং এটা আমাদের জন্য লজ্জার যে আমাদের সহকর্মী, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা একসাথে রাজপথে আন্দোলন করেছে, কোর্টে আন্দোলন করেছে, নিপীড়নের শিকার হয়েছে, আজকে তারা এই ফেসিবাদের দোষরদের জামিনের জন্য শুধু আর্থিক প্রলোভনের জন্য তারা তাদের পক্ষে দাঁড়াচ্ছে। একজন দুইজন নয়, প্যানেল ধরে দাঁড়াচ্ছে। তো তাহলে বিচারটা কিভাবে হবে? সংস্কারের কথা আমরা গত প্রায় 8 মাস দীর্ঘ আলাপ আলোচনা শেষে মোটামুটি একটা ঐক্যমত্যের জায়গায় বেশ কিছু সংস্কার বিষয়ে আমরা পৌঁছেছি। এখন সেটা বাস্তবায়ন হবে। এখন দেখেন, আমরা কিছু কথা বলি, এখন এত ওপেন মিডিয়ার, সোশ্যাল মিডিয়ার ফলে মানুষ বুঝে না বুঝে মন্তব্য করা এবং সেটাকে নেগেটিভ ভাবে ব্র্যান্ডিং করা এবং মানে কথা বলা এখন মুশকিল। যে প্রধান উপদেষ্টাও বিবৃতি দিয়ে এই ডিজিটাল মবের কারণে সেটা তুলে ফেলে তার অফিসিয়াল পেজ থেকে। এখন আমাদের জন্য একটা বিপদ হয়ে দাঁড়াচ্ছে, আসলে কথা বলাও মুশকিল হয়ে যাচ্ছে। গালি গালাজ এবং সেটার একটা ইন্টেনশনাল এবং একটা সংঘবদ্ধ ক্যাম্পেইন সেটার বিরুদ্ধে। এই মুহূর্তে আমরা ঐক্যমত্য কমিশনের সর্বশেষ আলোচনাটা এরকমই, ফ্যাসিবাদের বিরুদ্ধে যুগপথভাবে লড়াই করেছে, ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে। আজকে তারা একজন আরেকজনের বিরুদ্ধে বলতে গিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে। আমি শুধু বিদ্বেষ না, সেই পুরানো বলাচল আওয়ামী বয়ানের অনেক কথাবার্তা আমরা প্রতিষ্ঠিত করে দিচ্ছি আমাদের কথাবার্তার মাধ্যমে। তাহলে আমাদের অন্তত তাদেরকে 8-9 মাস ট্রেনিং দিয়ে তাদেরকে যেন এই সময়ের এই প্রেক্ষাপট মোকাবেলায় ব্যবহার করা যায়। এই পুরো প্রশাসনের সেটআপ তো আগের সেটআপ। এমনকি আপনার এই জনপ্রশাসন থেকে শুরু করে মন্ত্রী পরিষদ বিভাগে যাদেরকে নেওয়া হয়েছে, যাদের প্রশাসনের সাথে সম্পৃক্ততা নাই, 10 থেকে 15 বছর আগে যারা রিটায়ার্ড করেছে, 10-15 বছর একটা হিউজ গ্যাপ। তারা তো তাদের সহকর্মীদের পালসে জানে না, সেন্টিমেন্টই জানে না। জনপ্রশাসন আমরা দেখেছি, ক্যাবিনেটে আমরা দেখেছি এই সমস্ত লোকদেরকে বসানো হয়েছে। তো তারা কিভাবে প্রশাসন সেট আপ করবে বলেন? তাহলে এই যে দুটো নির্বাচন, অনেকে আমাদের সহকর্মী নাইট যেটা বলেছিল, আমরা সংস্কারের একটা মুখ সেটাকে অনেক ইন্টেনশনালি অন্যদিকে নিয়ে গেছি। যে এখন আমরা বলছি যে মনে করি যে সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচনটা হোক, ওপেন সমালোচনা করি। কারণ আজকে তিনি 3টা দলকে ইস্টাবলিশ করে যাচ্ছেন, এই ক্যাটাগরি করে দিয়ে যাচ্ছেন, আর আমরা বিসি ক্যাটাগরি হয়ে গেছি। মানে এখানে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের পরামর্শ সরকার নিতে পারে যে কোনো সময়, তাদের সাথে বসতে পারে। কিন্তু জামাত আমাদের সাথে প্রতারণা করেছে না? আমাদের যে বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি নিয়ে আমরা তার প্রতি আস্থা রেখেছিলাম, আজকে 1 বছরের শেষ দিকে তিনি কোন দিকে নিয়ে যাচ্ছেন? আমরা তো শঙ্কায় আছি। আজকে যদি আবার কোনোভাবে দেশে একটা অন্যরকমের পরিস্থিতি তৈরি হয়, ওই জুলাইয়ে যেমন রিমান্ডে আমাদেরকে ঝুলাইছিল, ঝুলাবে তো আমাদেরকে। ইউনূস সাহেবদের গায়ে টাচ করবেন না। উপদেষ্টা পরিষদ নাইট যেটা বলেছে, তারা সেফ এক্সিট ঠিকই পাবে। উপদেষ্টার সিদ্ধান্ত সেটা ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে লন্ডনের বৈঠকের আগে বোধহয় লেখা ছিল। তো এটা ঠিক যে ওই বৈঠকের পরে কিছুটা রাজনৈতিকভাবে একটা আস্থা বা স্থিতিশীলতা নির্বাচন সম্পর্কে একটা মানুষের একটা পরিষ্কার ধারণা হয়েছিল যে ফেব্রুয়ারিতে অপেক্ষা করার দরকার নেই। কাজে নির্বাচনের জন্য মনে হয় আমরা ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টা করতে যেতে না, আমরা তাকে বলতে পারি যে এখন জানুয়ারিতে সম্ভব। কারণ নির্বাচন যত ডিলে হবে তত আপনার এই বিচার বলেন, সংস্কার বলেন, এগুলো নিয়ে আরো ঘোলাটে পরিস্থিতি হচ্ছে। সংস্কার তো আমরা সবাই চাই, কে না চাই। সেক্ষেত্রে আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতিও আমাদের আবেদন থাকবে যে সংস্কারের মানে এজেন্ডাকে সামনে রেখে আমরা যেন হীন উদ্দেশ্য স্বার্থের জন্য আমরা যেন নতুন করে একটা রাজনৈতিক বিভাজন, একটা সংকটের দিকে দেশকে ঠেলে না দিই। এগুলো জাতীয় পার্টি, আওয়ামী লীগ, এই ফ্যাসিবাদী শক্তি তো জুলাইয়ের পক্ষে না।
গণভোটে কি এইটা গৃহীত হবে? গণভোট কি জয়লাভ করবে? তাহলে এই যে আমরা একটা রং স্ট্র্যাটেজি নিয়ে শুধুমাত্র মিডিয়ায় কিংবা মানুষকে একটা আইওএস দেওয়ার জন্য, একটা ব্লাফ দেওয়ার জন্য যে সমস্ত কথাবার্তা বলছি এবং